ছুটির দিনে যদি দুপুরবেলা পাতে থাকে এরকম লাল লাল মটনের ঝোল, তাহলে তো খেয়ে মজাই। সেদিনের দিনটা পুরো জমে যাবে। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব মটন। আর তার জন্য নিয়েছি আদা, জিরে, শুকনো লঙ্কা, এগুলো রসুন পেস্ট করে নেওয়ার জন্য মিক্সচারে নিয়ে নিচ্ছি। আর মটনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এইদিকে পেঁয়াজ কুচো, ক্যাপসিকাম, পাকা টমেটো, পেঁয়াজ সব কুচিয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমাদেরকে সাথে নিয়ে রোজকারের মতন আজকের ব্লগটা শুরু করছি। আমি মৌ, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। দেখতে থাকো, কেউ বন্ধুরা স্কিপ করো না। রোজকারের মতন আজকের ভিডিও বা ব্লগটাও তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে। মিক্সচারের মধ্যে নিয়ে ওগুলো পেস্ট করে নিলাম। আর এর মধ্যে তো কী কী দিয়েছি বলেই দিলাম। তারপরে হলুদ, মশলাটা, নুন আর পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিচ্ছি। আমি না আজকে মটনটা মশলা ভেজে করব না, মটনটাকে মশলা টশলা সব দিয়ে মেখে রেখে ম্যারিনেট করে, এই যে কাঁচা তেলও দিয়েছি, সব কিছু একসাথে মিশিয়ে মটনটাকে কিছুক্ষণ রেখে দেব। আমি দেখেছি এরকম ম্যারিনেট করে রেখে দিয়ে পর যদি মাংসটা করা হয় না, তাহলে তার স্বাদটা আলাদা হয়। আর এইদিকে লাউ দিয়ে ডাল করছি, সেটা ফোড়ন দিয়ে দিলাম। আর এইদিকে পাশে একটা কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেছে। আর তারপরে এই আলুগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম, সেগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর লাল লাল করে ভেজে নিলে দেখবে অনেকে আছে প্রেসারে যখন দেবে মটনটা, অনেকে গোটা গোটা আলু দিয়ে কিন্তু ওই আলু সেদ্ধর থেকে তুমি যদি আলুটাকে ভালো করে, আমি তো ছোট ছোট করেছি, গোটা গোটা আলু দিলে আরও ভালো হয়। আমাদের আলু এত কেউ খায় না বলে আলুটা কম ব্যবহার করি। তা আলুটা যদি গোটা গোটা লাল লাল করে ভেজে নাও, তারপরে মাংসটা প্রেসারে দিয়ে ওপরে যদি আলুটা দিয়ে দাও, তাহলে সেই আলুর স্বাদ আলাদা। তা যাই হোক, আমি এই দেখো গুছিয়ে নিয়েছি, আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে যে তেলটা রয়েছে, আমি কিন্তু ফোড়ন দিলাম না, তোমরা দেখো এই তেলটাতেই। আর এর মধ্যে যেহেতু কাঁচা তেল আগে দিয়ে আমি মেখে রেখেছি, এই তেলেই মাংসটাকে কষাবো ভালো করে। তা বলো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আর কারা কারা মটন খেতে ভালোবাসো বলো, তারা অবশ্যই কমেন্ট করো যে কারা কারা বাড়িতে আমার মতন এই মটনটা রান্না করো। আমার ছেলে কিন্তু একদম মটন খায় না। যদি শোনে ছাগলের মাংস, তাহলে সে ঝোলটা পর্যন্তও পাতে নেবে না, জানি না কেন। তা যাই হোক, আমার কষানো হয়ে গেছে। আর শেষের দিকে এই ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। এবার যখন তেল ছেড়ে দিয়েছে, সেটা আমি দেখো প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। দেখো কষাটা দেখেই মনে হচ্ছে এটা দিয়েই যেন গরম গরম লুচি বা ভাতটা খেয়ে নিই, মনে হচ্ছে না কালারটা দেখে? এ দেখো ওপরে আলু ভাজাগুলো দিয়ে দিলাম। আর তারপরে প্রয়োজন মতন জল দিয়ে দেবো। এবার অনেকে আছে মটনের পাতলা ঝোল খেতে পছন্দ করে, আবার অনেকে গাঢ় রাখে। তা আমি যেমন খাবো, আমি বেশি দিইনি, কারণ আমরা তো ওই দুপুরবেলা আমি আর মেয়ে খাবো, রাতেরবেলা আমি বর মেয়ে এই তিনজনে খাবো। আমার ছেলে তো পাতেই নেবে না, সকাল থেকেই বলছে আমি কিন্তু ডিম খাবো। যাই হোক, প্রেসারে বসিয়েছি, এরকম 5টা কি 4টে সিটি দিয়েছি। আমার মটনটা সেদ্ধ হয়ে গেছে, আর কষিয়েছি যা তাতেই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তারপর আরেকটু তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এই দেখো প্রেসারটা খুলছি, দেখো কালারটা কত সুন্দর হয়েছে, দেখেছো? অনেকেই আছো মটনটা এইভাবে রান্না করো। হ্যাঁ, আমি এইভাবেও রান্না করি। আবার মাঝে মাঝে না, আবার মটনটাকে প্রথমে আমি হালকা একটু সিটি মেরে সেদ্ধ করে নিই, তারপরে ভালো করে কষিয়ে লাস্টে ফোড়ন দিলে না টেস্ট হয়। আগে ফোড়ন, এই যদি আমি ফোড়ন টোড়ন দিয়ে সেদ্ধ করতাম, তাহলে একটা প্রেসারে দিলে একটা পানসা পানসা ভাব এসে যায়। আমি ওই জন্য শেষে ফোড়ন দিই। তোমরা যারা খাও আগে ফোড়ন দিয়ে পরে প্রেসারে দাও, তারা একটা দিন আমার মতন প্রেসারে আগে করে নেবে, করে নিয়ে লাস্টে ফোড়ন দেবে। ফোড়ন দিয়ে বেশিক্ষণ ফোটাবে না, ওই যে ফোড়নের যে টেস্টটা, স্বাদটা, সেটা কিন্তু খুব সুন্দর হয়। বেশিক্ষণ ফোটালে চলে যায়। দেখো
দেখেছো কেমন হয়েছে? আর দেখ, খুব আমি ঝোল রাখিনি। আর এটা আমি শ্বশুরের জন্য বাড়ছি। উনি যেহেতু হাতে করে মাংসটা নিয়ে এসছে, এবার ওনাকে না দিয়ে খাবো, উনি তো আলাদা থাকে, মানে নিচের তলায়। তা মাংস টাংস হলে একসাথেই হলে ওনাকে দিয়ে আসি। আর তারপরে এই যে আমি বেড়ে নিচ্ছি দুপুরবেলা খাবো বলে। আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে, কালারটাও দেখো, দেখছো কত সুন্দর কালার এসেছে। একটা আলু নিয়ে নিলাম, 2 পিস মাংস নিয়ে নিলাম, আর একটুখানি ঝোল নিয়ে নিলাম। এইভাবে যদি দুপুরবেলা কেউ আসে, তাকে যদি এইভাবে মটন করে খাওয়াও আর এরকম করে সাজিয়ে গুজিয়ে প্লেটে দাও তার সামনে, তাহলে তো দুপুরের খাওয়াটা একদম জমে যাবে। দেখছো, আমি এখন কিন্তু এগুলো খাবো। আর তোমরা কারা কারা এইভাবে মটন রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যে আমি যেমনভাবে করলাম তেমনভাবে করো, তারও তো বুঝবে। খেয়ে দিয়ে দুপুরবেলা চলে আসলো বৃষ্টি। ভাবলাম সব কিছুই যখন তোমাদের কাছে শেয়ার করছি, তাহলে বৃষ্টিটাও তুলে ধরি। আমি চলে এসেছি ছাদে। আর দেখো কি আমগুলো ভিজে আছে, আমগুলো গায়ে না একটু হালকা মানে মোমের মতন প্রলেপ থাকে, জলটা ফুট করে দেখি বেয়ে পড়ে পড়ে যাচ্ছে, ভিজছে না। আর এই দেখো দেখো জবা ফুল গাছটা ভিজে গেছে। আর বৃষ্টির টুকুর টাকুর আওয়াজ, শিরশির আওয়াজ, খুব সুন্দর লাগে শুনতে। আমার না বৃষ্টি হলে খুব মজা হয় জানলা থেকে বাইরের দৃশ্যর দিকে তাকিয়ে থাকতে। গাছের উপর পাতার উপর জল পড়ে, সেই জলের ফোঁটাগুলো বিন্দু বিন্দু হয়ে পাতার কানা হয়ে যে সামনে টপ করে যখন নিচে পড়ে, কত সুন্দর লাগে দেখতে। আর মনটা ছুটে যায় যেন ওই বৃষ্টিতে ভিজি। কিন্তু বৃষ্টিতে ভিজলেই শরীর খারাপ হবে, আর শরীর খারাপ হলে ঘরে পড়ে থাকতে হবে, তখন কেউ দেখবে না, জানো তো। আপন বলো আর পর বলো, নিজের শরীর যদি ভালো না থাকে কেউ দেখবে না। দেখো কত বড় অঘটন ঘটে গেল। পরশুদিন এত সন্ধ্যাবেলার পর এত ঝড় বৃষ্টি হলো, কিচ্ছু হলো না। আজকে এমনি কাচের বয়াম নেই আমার, এটা জ্যামের বয়াম ছিল। ওই জন্য এই যে যেগুলো বারান্দায় সব আছে না, এই সব দড়ি বেঁধে বেঁধে রাখা। সেদিন এত হাওয়া দিল, কিছু হলো না। আর আজকে বৃষ্টির আগে একটু হাওয়া দিল, পুরো এটা পড়ে আমার এটা ভেঙে গেল, কি অবস্থা হয়ে গেল।